দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে চ্যানেল আই দেখছেন, ডিসেবল রিহ্যাবিলিটেশন রিসার্চ অ্যাসোসিয়েশন, মালালা ফান্ড অ্যান্ড চ্যানেল আই আয়োজিত শিক্ষায় মেয়েরা এবং আমাদের করণীয় বিষয়ে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন সচেতন নারী শিক্ষার্থী। প্রথমে আমি পরিচয় করে দিই উমামা ফাতেমা বায়োকেমিস্ট্রির মাস্টার্সের স্টুডেন্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। এবং আমাদের সাথে আছে রাফিয়া রেহনুমা রিদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে উনি অধ্যয়নরত। অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্যে। আমরা সবাই জানি যে শিক্ষা যে কোনো একটা জাতির উন্নতির জন্যে অপরিহার্য। আমরা 23 সালের একটা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা মেয়েদের ভর্তির হার প্রায় 98%, যেখানে ঝরে পড়া 13%। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার 80.62%, সেখানে ঝরে পড়ার হার 34.87%। উচ্চ মাধ্যমিকে মেয়েদের ভর্তির হার প্রায় 53%, সেখানে ঝরে পড়ার হার 22.45%। কিন্তু উচ্চশিক্ষা মেয়েদের ভর্তির হার মাত্র 16.15%। এবং আমাদের এই বিশাল সংখ্যক নারী গোষ্ঠীকে এই শিক্ষার বাইরে রেখে এবং শিক্ষার সমসুযোগের বাইরে রেখে প্রকৃত উন্নয়ন করা কখনোই সম্ভব না। এই বিষয়ে আমি প্রথমেই ফাতেমার কাছে জানতে চাই যে আমরা যদি প্রকৃত অর্থে একটা সুন্দর আগামীর বাংলাদেশ দেখতে চাই, যেখানে থাকবে না কোনো জাতি গোষ্ঠী নারী পুরুষের বৈষম্য, সেখানে এই নারী শিক্ষার উন্নয়নে কতটা জরুরি এবং আপনি কিভাবে এই বিষয়টাকে আগামীতে দেখতে চান? নারী শিক্ষার গুরুত্বকে তো খুব আলাদা করে বলার কিছু নেই। গত 50 বছরে আমরা যদি দেখি যে আমাদের সোসাইটি থেকে কতজন মেয়ে আসলে উচ্চশিক্ষা পর্যন্ত আসতো, বা দেখা যেত ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ইন্টারের পর বা আপনার স্কুল লেভেলেই বিয়ে হয়ে যেত, এবং সেটার একটা ইম্প্যাক্টও কিন্তু নারীদের পারিবারিক জীবনে পড়েছে। এবং আমাদের বর্তমান সময়ে সকলেই কিন্তু চায় তাদের নির্বিশেষে তাদের ছেলে মেয়ে সবাইকেই একটা অন্তত একটা কোয়ালিটি এডুকেশন দিতে, যাতে সে নিজের দায়িত্বটা নিজে নিতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি একজন নারীকে আমরা অন্তত তার একটা ওয়ে আউট, মানে সে যাতে যদি একটা ভালোভাবে পড়াশোনাটা করে, তাহলে কিন্তু ইন ফিউচার সে নিজের দায়িত্বটা নিজে নিতে পারবে এবং তার একটা নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সেটার মাধ্যমে নিশ্চিত হবে। তো সকল ক্ষেত্রে নারীদের মানসিক স্বাস্থ্য, তার শারীরিক স্বাস্থ্য, তার যে ধরনের সোশ্যাল কন্ডিশন, সেটা একজন পুরুষের থেকে আরেকজন নারী সব থেকে ভালো বুঝবে এবং তার সহানুভূতিটা কিন্তু অনেকখানি বেশি থাকবে। তো সেই জায়গা থেকে শুধুমাত্র যদি আমরা নারীদের পার্টিসিপেশনটা একদম নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত এনশিওর করতে পারি, তখনই কিন্তু আমরা আরেকজন নারীকে আপলিফট করে আরেকজন নারীকে কিন্তু নারীর সামাজিক নিরাপত্তাটা কিন্তু আমরা তখন নিশ্চিত করতে পারবো। সেই জায়গা থেকে শিক্ষা ছাড়া এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, সেটা তো শিক্ষা ছাড়া আসলে কখনোই সম্ভব না। নারীদের সব থেকে বেশি ঝরে পড়ার সম্ভাবনাগুলো তৈরি হয় এই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। যখন তারা ক্লাস 5 থেকে আপনার 10 পর্যন্ত থাকে, ওই সময় কিন্তু খুবই ভালনারেবল একটা সিচুয়েশন থাকে, এবং ওই সময়গুলোতেই দেখা যায় যে মেয়েদের বাল্যবিবাহ সম্ভাবনা তৈরি হয়, তাকে দেখা যাচ্ছে ইভটিজিং এর শিকার হতে হচ্ছে, নানা ধরনের সামাজিক প্রেশার তৈরি হয় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তো ওই জায়গায় যদি গভর্নমেন্ট সর্বোচ্চ ফোকাসটা করে, তখন কিন্তু দেখা যায় একটা মেয়ে ভবিষ্যতে সে অন্তত মাধ্যমিক পার করে উচ্চশিক্ষা পর্যন্ত আগাতে পারে। তো সেই জন্য এই যে গুরুত্বটা কোথায় আসলে ফোকাস করতে হবে, সেই গুরুত্বটা বুঝার জন্য অবশ্যই নীতি নির্ধারণ পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ থাকতে হবে, এবং সমাজে মেয়েদের যে ভয়েসটা, সেটা সকল পর্যায়ে মিডিয়া থেকে শুরু করে আমাদের সোসাইটির যে কমন জায়গাগুলো, সব জায়গাতে আসলে মেয়েদের ভয়েসটা সরব থাকতে হবে, এবং সেটার জন্য তো অবশ্যই শিক্ষা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। ধন্যবাদ। ওকে, আমি এখন একটু শুনতে চাচ্ছি রাফিয়া রেহনুমা রিদির কাছ থেকে যে মেয়েদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং এগুলো দূর করার কি কি উপায় আছে বলে আপনি মনে করেন? আসলে আজকে আলোচনাটা যখন হচ্ছে আধুনিক সমাজে আধুনিক পুঁজিবাদী সমাজে কিন্তু মানুষ অলওয়েজ স্ট্রাগলিং। প্রত্যেকটা মানুষ ব্যক্তি জায়গা থেকে স্ট্রাগল করতে হয়, তাকে রাষ্ট্র ব্যবস্থার সাথে, পলিটিক্যাল ব্যবস্থার সাথে তাকে স্ট্রাগল করতে হয়। কিন্তু যখন প্রশ্নটা হয় একজন নারীকে নিয়ে বা একজন মেয়েকে নিয়ে, তখন কিন্তু তার স্ট্রাগলটা টুফোল্ড হয়ে যায়। অর্থাৎ দুই ধরনের একটা যুদ্ধ তাকে অলওয়েজ করতে হয়। প্রথমত মানুষ হিসেবে, এবং দ্বিতীয়ত নারী হিসেবে তাকে সেই যুদ্ধটা চালিয়ে যেতে হয়। এখন যখন নারী হিসেবে এই স্ট্রাগলটা আসলে কীরকম,
দেখেন সারা বিশ্বে এটা সমাদৃত যে এবং প্রতিষ্ঠিত সত্য যে মানুষের যে 5টি বেসিক নিডস রয়েছে, মৌলিক যে অধিকার রয়েছে, সেগুলোর মধ্যে শিক্ষা একটা। এখন আজকে এই পর্যায়ে এসেও আমার এখানে বসে এই আলোচনাটা করা লাগছে, আমার মানুষকে বোঝানো লাগছে যে নারীর জন্য শিক্ষাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে আপনি প্রথম জায়গাতেই তাকে একটা সেকেন্ডারি লেভেলে নিয়ে চলে যাচ্ছেন নারীকে, অর্থাৎ যখন হিউম্যান রাইটসের কথা আমি বলছি তাহলে তো অটোমেটিকলি নারীরও সেই শিক্ষার সুযোগটা সমান হওয়া উচিত ছিল বা শিক্ষার অধিকারটা সমান হওয়া উচিত ছিল। কিন্তু কেন আজকের এই আধুনিক সমাজে এসেও নারীকে এই বেসিক রাইটসের জন্য তাকে যুদ্ধ করতে হচ্ছে? এখন নারী হিসেবে তার যে যুদ্ধটা সেটা আসলে কয়েকটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসে। পারিবারিক জায়গা থেকে আসে, তার সামাজিক জায়গা থেকে আসে, সে যে সম্প্রদায়ের অংশ সেই সম্প্রদায় থেকে একটা প্রতিবন্ধকতার জায়গা আসে, এবং সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে কাঠামোগত একটা প্রতিবন্ধকতা তার এখানে আসে। কেন একজন গ্রামের একটা গরিব পরিবার, একটা কৃষক পরিবার কেন তার মেয়েকে স্কুলে পাঠাবে? কেন তার কাছে এটা জরুরি মনে হবে যে তার মেয়ের হচ্ছে বিয়ের থেকে জরুরি যে সেই মেয়েটা ভার্সিটিতে পড়তে যায়? আপনাকে রাষ্ট্রের জায়গা থেকে, কাঠামোর জায়গা থেকে তাকে সেই ইনসেন্টিভটা দিতে হবে যে আপনি আপনার মেয়েকে স্কুলে পাঠান, স্কুল পাশ করে কলেজের গণ্ডি পার করা, তাকে ভার্সিটিতে ভর্তি করার দায়িত্ব আমার সরকারের, আমার রাষ্ট্রের, এবং তাকে চাকরির ক্ষেত্রেও আমি তাকে সমান সুযোগ সুবিধা দেব। তার জন্য একটা জেন্ডার ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট আমি তৈরি করব, তাকে সমান ইনসেন্টিভ দেব যেন সেখানে নারী নিষ্পেষিত না হয়। সেই জায়গাগুলোকে আপনার নিশ্চিত করতে হবে। অর্থাৎ এখানে দুইটা জায়গায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে। প্রথমত আমার সেই রুট লেভেল থেকে মানুষগুলো যেন আরও বেশি অধিক উৎসাহিত হয় যে মেয়েদেরকে পড়াশোনা করতে কেন পাঠানো উচিত, এবং দ্বিতীয়ত যারা পড়াশোনা করে উঠে আসছে তাদেরকে একটা ভালো জীবনযাপনের, তারা যেন এখানে এসে বিভিন্ন ধরনের লিঙ্গ বৈষম্যের শিকার না হন, সেই জায়গা থেকেও রাষ্ট্রের একটা পৃষ্ঠপোষকতা থাকতে হবে। আর এটা গেল কাঠামোগত পরিবর্তন। এখন কাঠামোগত পরিবর্তনের সাথে সমানভাবে যেটা জরুরি সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। হ্যাঁ, আজকে যখন আপনি সমাজে বিভিন্ন ধরনের জেন্ডার স্টেরিওটাইপ রেখে দেন, সে জায়গা থেকে কিন্তু আপনি রাষ্ট্রের কাঠামো দিয়েও পৃষ্ঠপোষকতায় কিন্তু পুরোটা অর্জন করা সম্ভব হয় না। কারণ দেখেন আমার সমাজ, আমি কোন সমাজে দাঁড়িয়ে কথা বলছি, আমার সমাজে বাল্য বিবাহের বাহুল্যটা আপনি দেখেন। আজকে আমার সমাজের গ্রাম্য অঞ্চলে 57% মেয়ের বিয়ে হয়ে যায় হচ্ছে 14 থেকে 19 বছর বয়সের মধ্যে। তাকে যখন একটা ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেওয়া হয়, সেই ফ্যামিলি থেকেও তো তার উপর অনেক ধরনের লিমিটেশন দেওয়া হয়, অনেক ধরনের বার্ডেন দেওয়া হয়। সেগুলো অতিক্রম করে আবার নিজেকে এই শিক্ষা ব্যবস্থার সাথে সে সংযুক্ত করতে পারে কিনা, সেটা তো সে পারে না। অর্থাৎ আমার হচ্ছে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আনতে হবে যে মেয়ে মানেই হচ্ছে তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিতে হবে, বা সে আসলে পড়াশোনা করেও বেশি দূর যেতে পারবে না। তাকে পড়াশোনা করানোটা শুধুমাত্র ততটুকু পড়াশোনা তার জন্য জরুরি যতটুকু পড়াশোনা করলে সে একটা বাচ্চাকে প্রাইমারি স্কুলের এডুকেশন সে দিতে পারতেছে। এটাই তো আমার সমাজের ধারণা। কিন্তু আমার সমাজে এই ভিশনটা সেট করতে হবে যে না, মেয়েকে পড়াশোনার মাধ্যমে আমি তাকে একজন পুরুষের সমান যোগ্যতর পর্যায়ে আমি তাকে নিয়ে যেতে পারি, তাকে আমি একজন সচিব বানাতে পারি, তাকে একজন আমি পুলিশ বানাতে পারি, তাকে আমি একজন পলিটিশিয়ান বানাতে পারি, তাকে একজন আমি শিক্ষিকা বানাতে পারি। এই ভিশনগুলো আমাকে সেট করতে হবে। এবং সেই জায়গায় দুটা জায়গায় স্টেক হোল্ডার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধর্মীয় এবং সামাজিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এই জায়গায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যে সমাজের মধ্যে এই ধারণাটা স্থাপন করা যে না, মেয়েদেরও শিক্ষাটা সমানভাবে জরুরি এবং মেয়েরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারে। আমি মনে করি আমাদের যারা ধর্মীয় এবং সামাজিক লেভেলে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদের যদি সেই মানসিকতাটা না থাকে তাহলে আসলে এই ধরনের পরিবর্তন কখনোই সম্ভব না। অনেক ধন্যবাদ রিদি। আমরা একটু দেখে আসি কমিউনিটি থেকে গ্রামের মেয়েরা তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে, কি ধরনের প্রতিবন্ধকতা আসলে তারা সম্মুখীন হচ্ছে। আমরা একটু ভিডিওটা দেখি। আমি লামিয়া রহমান, আমি শামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীতে শিক্ষাগত আছি। আমার বাবা মা আমাকে সবসময় পড়ালেখায় অনুপ্রেরিত করে। আমরা 3 বোন, আমাদেরকে আমাদের বাবা মা অনেক ভালোবাসেন এবং আমরা 3 বোন, কোনো ভাই নেই বলে তাদের কখনো কোনো অনুশোচনা বা কখনো কোনো আফসোস নেই। আমাদের সমাজের অনেক মানুষ অনেক কটু কথা এবং এমনকি আমাদের আত্মীয় স্বজনরাও আমাদের 3 বোন নিয়ে কথা বলে যে 3 মেয়ে বড় হয়ে কি করবে, এত পড়ালেখা শিখে কি করবে, পড়ালেখা করে কয়েকদিন পর তো শ্বশুরবাড়িই যাবে। কিন্তু তা নিয়ে আমাদের বাবা মা কখনোই আমাদের পড়ালেখা বন্ধ করেনি এবং তাদের এই অনুপ্রেরণা থেকে আমার বড় বোন একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং আমার মেজ বোন ঢাকার একটি সুনামধন্য কলেজে পড়ালেখা করে।
আমরা মেয়েরা স্কুলের থেকে বাসায় যাওয়ার সময় কিংবা বাসা থেকে বিদ্যালয়ে আসার সময় নানা ইভটিজিংয়ের শিকার হই। তাই আমার মনে হয় সমাজের সকল মানুষেরই এসবের বিপক্ষে রুখে দাঁড়ানো উচিত এবং সকল মা বাবারই উচিত তাদের মেয়েদের পাশে দাঁড়ানো। মেয়েদেরকে অবহেলা না করে মেয়েদের পাশে দাঁড়ান, তাহলে তারা জীবনে অনেক বড় কিছু করতে পারবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ আমাদের মতো শিক্ষার্থীদের জীবনে অনেক বেশি সমস্যার সৃষ্টি করে। যেমন আমাদের এলাকায় যেমন রাস্তাঘাট ভেঙে যায়, বড় বড় গাছ ভেঙে যাওয়ার ফলে আমাদের রাস্তাঘাটগুলো অনেক অংশে ভেঙে যায়। তখন আমাদের এলাকায় কোনো প্রকারের গাড়ি কিংবা কোনো রকমের যানবাহন চলাচল করতে পারে না। এজন্য আমরা ঠিক সময় মতো বিদ্যালয়ে কিংবা পড়াশোনার জায়গায় বিভিন্ন জায়গায় প্রাইভেট করে সেই সব জায়গায় আমরা সময় মতো যাইতে পারি না। আমাদের প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমাদের অনেক সময় পরীক্ষার সময় এই সমস্যাগুলো দেখা দেয়। তখন আমাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতি আমাদের ভালো হয় না। এর ফলে আমার মতো হাজারো শিক্ষার্থীর স্বপ্ন এভাবেই ভেঙে যায়। এই যে তাদের পড়াশোনার সমস্যা শুরু হলো, এরপরে তারা শিক্ষা থেকে একেবারেই ঝরে পড়বে। তখন কি হবে? তখন সমাজে বাল্যবিবাহ বেড়ে যাবে। তাদেরও হয়তো আমার মতো স্বপ্ন ছিল, তারাও ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে কিংবা পাইলট কিংবা নার্স হবে, কিন্তু তাদেরও এই দুর্যোগের নদী ভাঙনের সাথে পানির সাথেই ভেসে গেল। মেয়েরা এখন অনেক সচেতন। সামাজিক যে কোনো বৈষম্য মোকাবেলায় তারা অংশগ্রহণ করে এবং সামনের কাতারে থাকে। মেয়েরা অন্যায়ের প্রতিবাদে কখনো পিছু হটে না। মেয়েরা এখন অনেক সাহসী। আমরা জানি যে আসলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, এর সাথে মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক মুক্তির একটা সরাসরি সম্পর্ক আছে। আমাদের ভিডিও ক্লিপে ওরা বলছিল যে দুর্যোগকালীন সময়ে শিক্ষা থেকে ঝরে যায় এবং এরপরে আর কখনোই তারা ফিরে আসতে পারে না। এই বিষয়টাকে আমরা কিভাবে জাতীয় বা সামাজিক সচেতনতায় সামনে নিয়ে আসতে পারি? আচ্ছা, প্রথমত ভিডিও যে 3টে ভিডিও ছিল খুবই অসাধারণ ছিল। যেসব হচ্ছে একদমই দুর্যোগপূর্ণ এরিয়া থাকে, যেখানে বছর বছর বন্যা হয়, সাইক্লোন হচ্ছে, ওই এরিয়াগুলোতে দেখা যায় পরিবারগুলো খুবই ফ্লোটিং ফ্যামিলি, তাদের একটা ঠিকমতো একটা থাকার জায়গাও থাকে না। এরকম একটা পরিস্থিতিতে তাদের সন্তানকে, তাদের মেয়ে সন্তানটাকে তারা স্কুলে পাঠাবে, এই চিন্তাটা করাটাও কিন্তু তাদের পক্ষে আসলে সম্ভব হয় না। আরেকটা বড় বিষয় হচ্ছে এই দুর্যোগপূর্ণ এরিয়া যেগুলো থাকে সেখানে কিন্তু নিরাপত্তা বলয়গুলো খুব দুর্বল থাকে। তো একটা পরিবার সে আসলে চিন্তা করতে পারে না যে সন্ধ্যাবেলা সে তার মেয়েটাকে বাইরে পাঠাবে বা একটু নির্জন একটা পরিবেশে হচ্ছে তার মেয়েটাকে পাঠাবে। তো বেশিরভাগ সময় পরিবারের প্রায়োরিটি থাকে তার যতটুকু টাকা পয়সা আছে, যতটুকু সামর্থ্য আছে, সেটা দিয়ে তার যে ছেলে সন্তান তাদেরকে যতটুকু সম্ভব তারা লেখাপড়ার ক্ষেত্রে পুশ করে। কিন্তু আমরা কি সাথে যদি পরিবারের মেয়ে সন্তানটির কথা দেখি, যেহেতু পরিবার একটা ভঙ্গুর সিচুয়েশনে আছে, যেহেতু পরিবারের আর্থিক পরিস্থিতিটা, তাদের পরিস্থিতি অত ভালো থাকে না, তারা মনে করে যে মেয়েটাকে যদি ঘরে রেখে কিছুদিন পরে কোথাও বিয়ে দেওয়া যায় তাহলে এটা তাদের জন্য বরং অনেক বেশি লাভজনক, বা এটা তাদের জন্য এর থেকে বেশি ভাবাটাও সম্ভব হয় না। তো আমাদের যে শিক্ষকরা আছেন, আমরা তাদেরই কিন্তু একটা অগ্রণী ভূমিকা থাকে এখানে বাল্যবিবাহ ঠেকানো এবং এখানে শিক্ষার পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে। এবং এই শিক্ষকদের পিছনে যদি প্রপার ইনভেস্টমেন্ট না থাকে, শিক্ষকদেরকে যদি সরকারের পক্ষ থেকে প্রপার ট্রেনিং দেওয়া না হয়, তাহলে কিন্তু নারী শিক্ষার উপরে একটা বড় ধরনের নেগেটিভ প্রভাব পড়বে। অনেক ধন্যবাদ। আমরা আলোচনার এখানে প্রতিবন্ধী নারীদের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে চাই, কারণ নারীদের জনগোষ্ঠীর মধ্যেও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী নারী। হতাশাব্যঞ্জকভাবে বলতে হয়, সরকারি কোনো প্রকল্প বা সরকারি কোনো কর্মসূচি অনেক ব্যাপকভাবে খুঁজেও পাওয়া যাবে না যে প্রতিবন্ধী নারীদের শিক্ষা, কর্মসংস্থান বা ক্ষমতায়নের জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই আলোচনায় যাওয়ার আগে প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ দেখব এবং তারপরে আমরা আলোচনায় যাব। আসুন ভিডিও ক্লিপটা একটু দেখি। আমার নাম শান্তা ইসলাম। আমার শারীরিক প্রতিবন্ধিতা হচ্ছে আমি একজন সিরিবাল পালসি মেয়ে। আমি এইচএসসি কমপ্লিট করেছি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। কিন্তু আমার এই পড়াশোনার ক্ষেত্রে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমার ফ্যামিলিগত প্রবলেম, সামাজিকভাবেও আমার অনেক প্রবলেম হয়েছে। কারণ যখন আমি স্কুলে ভর্তি হই তখন কেউই আমাকে স্বাভাবিকভাবে নেয়নি, কারণ আমি তখন টোটালিভাবে হাঁটতে পারতাম না। আমাকে হাঁটা চলার ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে আমার অনেক প্রবলেম হতো, মানুষজন আমাকে স্বাভাবিকভাবে নিত না। আমার যে আজকে আমি যতটুকু
আসতে পেরেছি সম্পূর্ণটাই ডিআরআর কর্তৃক ওনাদের সাহায্য সহযোগিতায়। ওনারা যদি আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা আমার মনের জোর যদি না দিত, আমার পক্ষে কখনোই এত দূর আসা সম্ভব ছিল না। আমাদের সমাজে যারা বৈষম্য নিয়ে কাজ করতেছে তাদের কাছে আমার অনুরোধ, আমাদের সমাজে যারা প্রতিবন্ধী ব্যক্তিরা আছে তাদের দিকে যেন সদয় দৃষ্টি রাখে, যেন তারা এই প্রতিবন্ধিতা নিয়েই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমার নাম খুকি আক্তার, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমি ইন্টারমিডিয়েট পাস করেছি 2023 সালে। মানুষ রাস্তায় বের হলে মানুষ নানান ধরনের কথা বলে, তারপর তাকায় থাকে, তারপর গাড়ি ঘোড়ায় উঠতে আমার সমস্যা, একা একা রাস্তায় চলতে পারি না। কোনো জায়গায় যাইতে গেলে তো বাসে করে যাইলেও সমস্যা, একা একা বাসে উঠতে পারি না। আমি পড়াশোনা করতে চাই, একজন শিক্ষিত নাগরিক হিসাবে সম্মানজনক চাকরি করতে চাই। অধিকার পাওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না, কারণ আমরাও মানুষ। হ্যাঁ, আমরা ভিডিও ক্লিপটা দেখলাম। আমি প্রশ্ন রাখতে চাই রিদির কাছে যে এই প্রতিবন্ধী নারী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্র সমাজ এর কি আসলে কিছু করণীয় আছে এবং সেটা কি? একজন নারীকে বাংলাদেশি সমাজে কিন্তু এমনিতে একটা দুর্বলতা হিসেবে দেখা হয়। যখন একটা নারী বাচ্চা হয়, একটা মেয়ে বাচ্চা যখন হয়, তখন কিন্তু পরিবার অনেক ফ্যামিলির মুখটা কালো হয়ে যায়। এখন সেই জায়গায় যদি মেয়েটা একটা চাইল্ড উইথ স্পেশাল নিডস হিসেবে যখন সে জন্মায়, তখন কিন্তু প্রতিবন্ধী মেয়ে বাচ্চা যারা আছে তাদেরকে তারা অভিশাপ হিসেবে দেখে। এখন কথা হচ্ছে এই পরিবারগুলো কিন্তু সেই মুহূর্তে অনেক অসহায় ফিল করে। আমরা মনে করি যে আজকে রাষ্ট্রের একটা শক্ত ভূমিকা এই পরিবারগুলোকে এই অবস্থান থেকে উত্তরণের সুযোগ দিতে পারে, এবং এই যে মেয়ে বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে একটা ভালো জীবন উপহার দিতে পারে শুধুমাত্র রাষ্ট্র। কিভাবে? আজকে যখন এই পরিবারগুলা এই প্রতিবন্ধী মেয়ে বাচ্চাগুলো নিয়ে একটা অকুল পাথারের মধ্যে পড়ে, কারণ তারা মনে করে যে একটা সুস্থ মেয়ে বাচ্চাকে চাইলে একটা ভালো বিয়ে দেওয়া যাবে, কিন্তু যখন আমার বাচ্চাটা প্রতিবন্ধী তাকে আমি একটা ভালো বিয়েও দিতে পারবো না। এখন রাষ্ট্র যদি সেই জায়গায় তাকে সহযোগিতার হাতটা বাড়ায় যে আমি আপনার মেয়েকে পড়াশোনা করাবো, তাকে ভালো চাকরি ক্ষেত্রে আমি সুযোগ দেব, সেই ক্ষেত্রে কিন্তু এই পরিবারগুলো অনেক বেশি আগ্রহী হয় অন্যান্য সাধারণ মেয়ে বাচ্চার বাবা মার ফ্যামিলি থেকেও। অর্থাৎ এই ফ্যামিলিগুলো কিন্তু চাচ্ছে, দে আর লঙ্গিং ফর দ্য সাপোর্ট ফ্রম দ্য স্টেট, এবং রাষ্ট্রকে এই যে সাপোর্টটা এটা দিতে হবে। এই যে আমাদের এতদিন যে এনজিও ভিত্তিক যে সাপোর্টগুলো আছে, এই ব্যবস্থার জায়গা থেকে সরে এসে রাষ্ট্রকে একটা সক্রিয় ভূমিকা এখানে পালন করতে হবে। কিভাবে সেই ভূমিকাটা পালন করতে পারে? প্রথমত, এই যে মেয়ে বাচ্চাগুলো যখন প্রতিবন্ধী মেয়ে বাচ্চাগুলো যখন এই নর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে যায়, তখন তারা অনেক বুলিড হয়, তারা মানসিকভাবে সেখানে কোপ আপ করতে পারে না। এই বাচ্চাগুলো অনেক বেশি অ্যাগ্রেশন দেখা যাচ্ছে শো করতেছে, সে একটা ট্রমার মধ্যে চলে যায়, সে নিজেই আর কখনো স্কুলে যেতে চাবে না। তো এই জায়গায় হচ্ছে রাষ্ট্রকে কি ভূমিকা রাখতে হবে? আপনি এই যে তার যে সোশ্যালাইজেশনটা, এটাকে আপনার অনেক কেয়ারের সাথে করতে হবে। অর্থাৎ এই বাচ্চাগুলোকে শিক্ষা ব্যবস্থায় তাদের একটা আলাদা জায়গা করতে হবে, যেখানে তাদের প্রতি স্পেশাল কেয়ার দেওয়া হবে, স্পেশাল অ্যাটেনশন দেওয়া হবে। এবং এই বাচ্চাগুলো স্কুল পর্যায়ে পার হয়ে, কলেজ পর্যায়ে পার হয়ে, যখন আমার মনে হয় উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত আসার পর তারা হচ্ছে সমাজে অ্যাডাপ্টেড হওয়ার মতো অনেকটাই স্টেবল হয়ে যাবে। তখন এই বাচ্চাগুলোকে আপনি নর্মাল শিক্ষা ব্যবস্থার সাথে আপনি অ্যাটাচ করার কথা ভাবতে পারেন, বা তাদেরকে হচ্ছে সে জায়গায় আপনি সুযোগ দিতে পারেন। যেহেতু এই বাচ্চাগুলোকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আনা হচ্ছে, অর্থাৎ তখন আমরা তাদেরকে এই নর্মালি সোসাইটিতে আমরা ইনকর্পোরেট করার কথা ভাবতে পারি। কিন্তু তার আগেই আপনি যদি এই বাচ্চাগুলোকে নর্মাল এডুকেশনের মধ্যে যখন ঠেলে দিচ্ছেন, পুশ করছেন, তখন এই বাচ্চাগুলো সেখানে কিন্তু টিকে থাকতে পারছে না, তারা ঝরে পড়ে যাচ্ছে। এখন তাই আমি মনে করছি অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই বাচ্চাগুলোকে রাষ্ট্রকে স্পেশাল কেয়ারের মধ্য দিয়ে তাদেরকে সেই পড়াশোনার মধ্যে ধরে রাখতে হবে। এবং এরপর উচ্চ মাধ্যমিক পর্যায়ের তাদের জন্য নানা ধরনের বৃত্তির ব্যবস্থা করা, স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা করা, সেগুলো করতে হবে। এবং কর্মক্ষেত্রে গিয়ে তাদের জন্য হচ্ছে সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। আমাদের কর্মক্ষেত্রগুলো কিন্তু ডিসেবল পারসন ফ্রেন্ডলি না। এই যে কাঠামোগতগুলো যে পরিবর্তনগুলো, সেগুলো হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে আসতে হবে। অর্থাৎ রাষ্ট্রকে প্রত্যেকটা প্রতিষ্ঠান তৈরি করার সময় তাকে চিন্তা করতে হবে যে আমার কিছু মানুষ কিছু স্পেশাল নিডস থাকতে পারে, সেই নিডসগুলোকে আমাকে অ্যাড্রেস করে তাদেরকেও আমার সমাজের সমান নাগরিক হিসেবে মেনে নিয়ে আমার এই কাঠামোগত প্রতিষ্ঠানটা গড়তে হবে।
এটা হচ্ছে রাষ্ট্রের করণীয়, এবং আমি মনে করি রাষ্ট্রের করণীয় ছাড়া এই প্রতিবন্ধী নারী শিক্ষার্থীরা কখনোই সামনে এগোতে পারবে না। আর দ্বিতীয়ত যে সমাজের করণীয় হচ্ছে, আমি বলবো সমাজে আমাদের যে নারীদের, এই প্রতিবন্ধী নারীদেরকে নিয়ে যে বিভিন্ন কুসংস্কার বা অপধারণা, এগুলো হচ্ছে নির্মূলের জন্য কাজ করে যেতে হবে। সেটার জন্য বিভিন্ন ধরনের সামাজিক ক্যাম্পেইন, তারপর হচ্ছে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ধর্মীয় সামাজিক যে নেতৃত্ববৃন্দগুলো আছেন তাদের হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে, যে আপনি যে একটা মেয়ে সে প্রতিবন্ধী বলে যে তাকে আপনি ছোট করছেন, তাকে অবমাননা করছেন, তাকে বিভিন্ন কুসংস্কার দিয়ে আপনি তাকে ঘরের মধ্যে আটকে রাখতে চাচ্ছেন, এটা আসলে ঠিক না। তাকে যদি আমি সুযোগ দেই, তাকে যদি তার ডিসেবিলিটিসগুলোর সাথে আমি মিট করে তাকে প্রপার অ্যাটেনশন অ্যান্ড কেয়ার দেই, সে অন্য সকল 10টা মানুষের মতোই সমান ক্যাপেবল, সমান যোগ্য হয়ে উঠতে পারবে এবং দেশের ইকোনমিতে সে কন্ট্রিবিউট করতে পারবে। অনেক ধন্যবাদ রিদি। আসলে আপনি খুব যথার্থই বলেছেন যে রাষ্ট্রকে একটা একীভূত সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে, চর্চা করতে হবে, এবং সেখানে পিছিয়ে পড়া এই প্রতিবন্ধী নারী জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টটা দিতে হবে। সেটা শিক্ষায় হতে পারে, সেটা অ্যাক্সেসিবিলিটি বা প্রবেশগম্যতার জন্য হতে পারে, যেন তারা আসলে নিজেদের সক্ষমতাটা চর্চায় আনতে পারে। অনেক ধন্যবাদ। আমি আলোচনায় এই পর্যায়ে আমি আবার উমামা ফাতেমার কাছে ফিরে আসব। শিক্ষার সাথে অবশ্যই নেতৃত্বের একটা সম্পর্ক আছে। শহর গ্রামের শিক্ষা মানসম্মত যদি একরকম হয়, তাহলে হয়তো গ্রাম এবং শহরের শিক্ষার মধ্যে যে ভিন্নতা, বৈষম্যটা কমে আসবে। তাতে কি নারী নেতৃত্বের বিকাশ পাবে, নাকি তার জন্য নতুন কিছু করার প্রয়োজন হবে? নারী নেতৃত্বের প্রসঙ্গটা আবার অনেক ক্ষেত্রেই একটু ভিন্ন, আমি যেটা বুঝি। কারণ একজন নারী শিক্ষিত হওয়া মানেই তাকে যে নেতৃত্ব গুণাবলী দিয়ে ইয়ে করা হচ্ছে, বড় করা হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। বেশিরভাগ সময় আমাদের পরিবারগুলোতে মেয়েদেরকে বড় করা হয় বা ভালো পড়াশোনা করানো হয়, যাতে ইন ফিউচার তাকে একটা ভালো বিয়ে দেওয়া যায় বা সে যাতে হয়তো সর্বোচ্চ একটা ভালো চাকরি করে থাকতে পারে। কিন্তু নেতৃত্ব গুণাবলীর জন্য মেয়েদের যে ধরনের সামাজিক একটা কি বলা যায়, সামাজিক পরিসরে তাদের আনাগোনা থাকতে হয়, শহরাঞ্চলে কিন্তু মেয়েদের সেই ধরনের আনাগোনা থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার পরিসরগুলো খুব ছোট হয়। এবং আমি যেটা দেখেছি যে মেয়েদের দেখা যায় বিভিন্ন সামাজিক পরিসরে আনাগোনাটা বেশি, তাদের নেতৃত্ব গুণাবলী সাধারণত খুব ভালো হয়। আমরা যারা শহরে বড় হয়েছি, আমাদেরও আসলে রাষ্ট্রের একদম পলিসি লেভেল পর্যন্ত ভাবতে আমরা যদি হচ্ছে একদমই আজকে আমরা যতটুকু এসেছি, প্রত্যেকটা পথ কতটা কষ্ট, কতটা হচ্ছে একটা বৈষম্য পাড়ি দিয়ে কিন্তু আমাদের এতটুকু পর্যন্ত আসতে হয়েছে। তাহলে যে মেয়েটা গ্রামে থাকে, যে মেয়েটার হয়তো পড়াশোনা বা পড়াশোনার কোনো এক্সেসও নয়, তার পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, কিন্তু তার অনেক গুণাবলী আছে। সে হয়তো খুব ভালো গান গাইতে পারে, সে হয়তো খুব ভালো সেলাই করতে পারে, সে হয়তো একটা ভালো শিক্ষা পেলে সে খুব ভালো সায়েন্টিস্ট হইতো। তো এই স্বপ্নটা দেখানোটা গুরুত্বপূর্ণ, দায়িত্বটা অবশ্যই এখানে রাষ্ট্রকে নিতে হবে। ওকে, অনেক ধন্যবাদ উমামা ফাতেমা। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে দুজনকে একই প্রশ্ন করব, একেবারে এক কথায়, যে আমি আগামী নারী নেতৃত্ব, নারী শিক্ষায় নতুন প্রজন্মের হিসেবে আমি এই পরিবর্তনটা দেখতে চাই। মেয়েদেরকে আসলে আমাদের মর্যাদা দিতে হবে, সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষ হিসেবে আমাদের মর্যাদা দিতে হবে। এবং এটা মর্যাদা শুধুমাত্র নারী হিসেবে মর্যাদা না, নারী হিসেবে মর্যাদা ইটস এ ডিফারেন্ট থিং। কিন্তু মেয়েদেরকে মানুষ মনে করে, তার যে অপিনিয়ন, তার যে চিন্তাধারা, সেটারও যে আসলে গুরুত্ব আছে, সেটাও যে আসলে কোনো না কোনো সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতেই সে ভাবছে, এটাকে গুরুত্ব দিয়ে হচ্ছে মেয়েদেরকে সামনে আনাটা, মেয়েদের চিন্তাটাকে গুরুত্ব দেওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ উমামা ফাতেমা, খুবই ভালো বলেছেন যে আসলে মর্যাদার মাধ্যমে সমতা তৈরি করতে হবে সকল স্তরে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে। আমি এবার রিদির কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশে নারী শিক্ষায় যতটুকু না এগিয়েছে, নারী নেতৃত্বতে তার 1%ও তারা আগাইতে পারে নাই। আমি মনে করি নারী নেতৃত্বকে তুলে আনতে হবে একদম রুট লেভেল থেকে, এবং এটা করতে হবে স্ট্রাকচারালি। এবং আমাকে এটা একদম মেথড ধরে ধরে নারী নেতৃত্ব তৈরি করতে হবে, তাদেরকে নার্চার করতে হবে, তাদেরকে বিকাশের সুযোগ দিতে হবে। তো এই যে শিক্ষিত নারী বা এই যে নেতৃত্ব দানের গুণাবলী সম্বলিত যেসব নারী, তাদেরকে ধরে রাখতে হলে এই যে স্ট্রাকচারালি নারী নেতৃত্ব তৈরি করা এবং একটা পুরুষতান্ত্রিক কাঠামোর জায়গা থেকে সরে আসতে হবে। তা না হলে বাংলাদেশ আসলেই কখনোই এই তার অর্ধেকই জনগোষ্ঠীকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবে না, সর্বোচ্চ সুযোগ দিতে পারবে না, সর্বোচ্চ অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে না। আসলে নারী শিক্ষা ছাড়া নারীর ক্ষমতায়ন হবে না,
এবং ক্ষমতায়ন এবং নেতৃত্ব অবশ্যই গ্রাসরুট থেকে তৈরি হতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর প্রজন্ম নারী নেতৃত্ব এই গণতান্ত্রিক মূল্যবোধ এবং নারীর ক্ষমতায়নকে সামনে রেখে বৈষম্যহীন বাংলাদেশকে বিনির্মাণের জন্য কাজ করবে। অনেক ধন্যবাদ চ্যানেল আইকে এবং আমাদের সাথে উমামা ফাতেমা এবং রিদিকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্যে। আমরা আশাবাদী যে এই দেশ আগামীতে আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে এবং সেখানে সবাই সমান অধিকার এবং সমান সুযোগ পাবে। অনেক ধন্যবাদ।